10 অ্যাম্পিয়ার, 12 ভোল্টে 10 অ্যাম্পিয়ার লোড রেজিস্টর দেখছেন আগুন ধরে গেছে। এই যে 12 ভোল্টে 10 অ্যাম্পিয়ার, 11 অ্যাম্পিয়ার মতো এটা লোড রেজিস্টর আগুন ধরে গেছে। এটা হলো পিডব্লিউএম মোটর কন্ট্রোলার। সার্কিটটি বানাতে যা যা প্রয়োজন হবে, প্রথমে দরকার হবে একটি 555 আইসি, একশো3 একটি ক্যাপাসিটার, পিএফ ক্যাপাসিটার 103, একশো2 একটি পিএফ ক্যাপাসিটার, 1 কিলো ওহম একটি রেজিস্টর, 4148 ফাস্ট ডায়োড, এন চ্যানেল একটি মসফেট। আমি এখানে বেছে নিয়েছি IRF 530। আপনারা যে কোনো এন চ্যানেল মসফেট ব্যবহার করতে পারেন। প্রয়োজন হবে একটি ভেরিয়েবল। এখানে আমি ভেরিয়েবল রেজিস্টর নিয়েছি 100K। আপনারা 50K থেকে 100K এর মধ্যে ব্যবহার করতে পারেন। প্রথমে আমাদের কম্পোনেন্টগুলো চেক করে নিতে হবে, কম্পোনেন্টগুলো নষ্ট নাকি ভালো। এজন্য প্রথমে আমি মাল্টিমিটার থেকে রেজিস্টর মোডে সিলেক্ট করে নিলাম। প্রথমে আমি 555 চেক করে দেখব ঠিক আছে কিনা। 555 আইসি 1 নম্বর পিন এবং 8 নম্বর পিন 15K রেজিস্টর থাকবে। টলারেন্সের কারণে কিছুটা কম বেশি হতে পারে। এখানে 15K এর আশেপাশে থাকলে বুঝবেন আইসিটি ভালো আছে। এবং মসফেট চেক করবেন ডায়োড রেঞ্জে রেখে। এখানে 2 নাম্বার এবং 3 নাম্বার পিন মেপে দেখবেন। এখানে ভোল্টেজ ড্রপ থাকবে 0.57। 2 নম্বর পিন এবং 3 নাম্বার পিন একটা রেকটিফায়ার ডায়োডের মতো কাজ করবে, এইটা ভালো আছে। এবং 1K রেজিস্টর মেপে নেবেন রেজিস্টর ভালো আছে কিনা। প্রতিটা কাজের ক্ষেত্রে কম্পোনেন্ট মেপে নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। একচল্লিশ 48 ডায়োডগুলো মেপে নিব। এটা সাধারণ ডায়োডের মতোই পরিমাপ হবে। এক পাশে রিডিং আসবে এবং ঘুরিয়ে ধরলে রিডিং আসবে না। মিটারে ভোল্টেজ ড্রপ শো করছে 0.62, এইটা ভালো আছে। এবং আরও একটি 41 48, এইটাও ভালো আছে। এবার আমরা ক্যাপাসিটারগুলো দেখব, ক্যাপাসিটারগুলো ক্যাপাসিটেন্স ঠিক আছে কিনা। এজন্য মিটার থেকে ক্যাপাসিটেন্স মোডে সিলেক্ট করলাম। যে ক্যাপাসিটার 102, এইটার মান আসছে 1 ন্যানোফ্যারাড। যে ক্যাপাসিটারের নাম্বার 103, এই ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স 10 ন্যানোফ্যারাড। এখন আমরা সার্কিটটি তৈরি করব। 555 টাইমার আইসি, 2 নাম্বার পিন এবং 6 নম্বর পিন শর্ট করতে হবে। ভালো করে লক্ষ্য করুন, এই যে কাটা দাগ আছে, এখানে যে কাটা দাগ আছে, এই কাটা দাগ বাম সাইডে রেখে, হাতের বাম সাইডে রেখে বাম দিক থেকে গণনা শুরু করতে হবে। 1 2 3 4 5 6 7 8। 2 নাম্বার পিন এবং 6 নাম্বার পিন একটা তার দিয়ে শর্ট করে দিতে হবে। এটা হলো প্রথম কাজ। আমি রেজিস্টরের একটা কাটা ঠ্যাং নিয়ে এটা দিয়ে শর্ট করে দিব।
দেখুন আইসির 2 নাম্বার পিন এবং 6 নাম্বার পিন জাম্পার করে শর্ট করে দিলাম। আমাদের আরও একটি জাম্পার করতে হবে 4 নাম্বার পিন এবং 8 নম্বর পিন। প্রথমে আমি 2 নাম্বার পিন, এই যে দেখুন আমি দেখাচ্ছি, 2 নাম্বার পিন এবং 3, 4, 5, 6 2 নাম্বার পিন এবং 6 নাম্বার পিন শর্ট করে দিলাম। এরপর 4 নাম্বার পিন এবং 8 নাম্বার পিন শর্ট করে দিলাম। এখন আমাদের 1K রেজিস্টর, এবার 1K রেজিস্টর এইটা কানেক্ট হবে 7 নাম্বার পিন এবং 8 নাম্বার পিনের সাথে। সাত নাম্বার এবং 8 নাম্বার পিনের সাথে 1K রেজিস্টর সংযুক্ত করলাম। এইবার আমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার পিনের সাথে 1 ন্যানো ফ্যারাড অর্থাৎ 102 ক্যাপাসিটার সংযুক্ত করতে হবে। আশা করি আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে না। এখন আমাদের 10 ন্যানো ফ্যারাড অর্থাৎ 103 লেখা ক্যাপাসিটরটি 5 নাম্বার পিন এবং 1 নাম্বার পিনের সাথে সংযুক্ত করতে হবে। প্রথমে আমি 5 নাম্বার পিনের সাথে সংযুক্ত করছি। প্রথমে আমি 5 নাম্বার পিনের সাথে সংযুক্ত করলাম এবং 1 নাম্বার পিন হতে একটি জাম্পার করে দিলাম। আশা করি ছবিটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এখন আমাদের ভেরিয়েবল কানেকশন করার পালা। প্রথমে 4148 ডায়োড নেবেন এবং যেই সাইডে কালো মার্ক করা আছে এটা একটার কালো ডান পাশে রাখবেন এবং আরেকটার কালো বাম পাশে রাখবেন, এরকমভাবে বিপরীতমুখী করে রাখবেন। এরপর এই দুইটা ডায়োড, এইটা কিন্তু ভুল করলে চলবে না। দুইটা ডায়োড, একটি ডায়োডের কালো প্রান্ত এইখানে আছে, ভালো করে দেখুন, একটি ডায়োডের কালো প্রান্ত এইখানে আছে এবং অন্যটি কালো প্রান্ত এইখানে আছে, বিপরীতভাবে। এই দুইটা সরাসরি ভেরিয়েবলের সাথে কানেকশন হবে। এই দুইটা সরাসরি ভেরিয়েবলের সাথে সংযুক্ত হবে।
দেখুন এরকমভাবে কানেকশন করবেন। ভিডিওটা আমি ইচ্ছাকৃত লম্বা করছি, কারণ সরাসরি ডায়াগ্রাম দিলে ডায়াগ্রাম দেখে দেখে অনেক সময় আপনি সাকসেস নাও হতে পারেন, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি একদম সহজভাবে, এটাতে সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরপর আরও একটি লাল রঙের তার এইটা ভ্যারিয়েবলের মাঝের পিনের সাথে সংযুক্ত করতে হবে। এই হলো ভ্যারিয়েবলের 3টা তার, দুই পাশে ডায়োড এবং মাঝে একটা লাল তার। ডায়োডগুলো এই দিকটা এক জায়গাতে করতে হবে, এক জায়গাতে করার পরে এটা 7 নাম্বার পিনের সাথে সরাসরি সংযুক্ত হবে। ঠিক এরকমভাবে ভ্যারিয়েবলের দুই প্রান্ত ডায়োড হয়ে এটা সরাসরি 7 নাম্বার পিনের সাথে চলে আসবে। এখন বাকি পড়ে থাকলো ভ্যারিয়েবলের মাঝের পিনের লাল তার, এইটা চলে যাবে 6 নাম্বার পিনের সাথে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, এজন্য আমি সময় নিয়ে স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি। যারা কাজ বোঝেন তারা তো বুঝেই ফেলেছেন, এবং যারা নতুন তাদের অনেক সুবিধা হবে। নেক্সট স্টেপ হলো এই মসফেট কানেকশন করা। এই মসফেট কানেকশন করার জন্য এটা হলো মসফেটের গেট পিন, এখানে নীল কালার তার সংযুক্ত করে দিলাম। এবং আউটপুট হিটসিং, মসফেটের যে হিটসিং আছে মেটাল, এটাই হবে আউটপুট। আমি এখানে সোল্ডার করে দিচ্ছি হিটসিংয়ের সাথে। এটা হচ্ছে মাঝের পিন, এটা মধ্যেকার পিন, 2 নাম্বার পিন যাকে বলে। 2 নাম্বার পিন হচ্ছে আউটপুট, এখান দিয়ে আউট হয়ে আমাদের মোটর চলবে। এবং 3 নাম্বার যে তার, এইটা হবে নেগেটিভ ইনপুট, ইনপুট হবে মসফেটের 3 নাম্বার পিনের সাথে। মসফেটের যে 3 নাম্বার পিন আছে, এই 3 নাম্বার পিন দিয়ে নেগেটিভ ইনপুট হবে। আমি আরও ক্লিয়ারভাবে দেখাচ্ছি। এখানে যে আমরা সার্কিটটি বানিয়েছিলাম 3 নাম্বার পিনের সাথে একটি 10 ওহমের রেজিস্টর যোগ করতে হবে, অর্থাৎ এটা হচ্ছে মসফেটের গেট পিন। এখানে আমি 3 নাম্বার পিনের সাথে একটা 10 ওহমের একটা রেজিস্টর লাগিয়ে দিলাম। এই রেজিস্টর সরাসরি চলে যাবে মসফেটের 1 নাম্বার পিনের সাথে। এখানে মসফেটের 1 নাম্বার পিন সরাসরি চলে আসছে আইসির 3 নাম্বার পিনের সাথে একটা 10 ওহম রেজিস্টর হয়ে, এবং এখানে যে মসফেটের যে 3 নাম্বার পিন, এই 3 নাম্বার পিন সরাসরি চলে যাবে আইসির 1 নাম্বার পিনের সাথে।
এবং সর্বশেষ 8 নাম্বার পিন। কাজ আমাদের শেষ, এইমাত্র একটা তার, সর্বশেষ তার। এই তার চলে যাবে 8 নাম্বার পিন, এখানে পজিটিভ ইনপুট। দেখেন আইসি 1 নাম্বার পিন নেগেটিভ, নেগেটিভের সাথে আইসির 3 নাম্বার পিন এবং 3 নাম্বার পিনের 3 নাম্বার পিন এবং আইসির 1 নাম্বার পিন, এখানে নেগেটিভ ভোল্টেজ ইনপুট হবে ঠিক এরকম। এবং 8 নাম্বার পিন আইসির পজিটিভ পিন, অর্থাৎ ব্যাটারি প্লাস পিন 8 নাম্বার পিন। এইখান থেকে আইসি রানিং করার জন্য ভোল্টেজ যাবে এবং এখান থেকেই সরাসরি আউট হবে ভোল্টেজ। এটা আমি ছোটোখাটো মোটর দিয়ে টেস্ট করব না, এটা আমি টেস্ট করব লোড রেজিস্টর দিয়ে। ঠিক এরকম, কোথায় রাখলাম, এটা হচ্ছে লোড রেজিস্টর। আমি এইরকম মোটর দিয়ে টেস্ট করব না, কারণ এরকম মোটর এমনিতে যদি ফ্রি চালাই তাহলে খুব বেশি অ্যাম্পিয়ার লাগে না, 100-200 মিলি অ্যাম্পিয়ার মতো প্রয়োজন হয়। এইটা দিয়ে টেস্ট করব না, আমি টেস্ট করব লোড রেজিস্টর দিয়ে, যে এই সার্কিটটা আসলে 100 ওয়াট লোড নিতে পারে কিনা একটা মসফেট দিয়ে। এটা হচ্ছে লোড রেজিস্টর। এইটা দিয়ে যদি লোড দেই তাহলে কি হবে, এখানে প্রচুর পরিমাণে শক্তি প্রয়োগ করবে এবং আউটপুটটা অনেক, এটা খুব ভালোভাবে একটা লোড পড়বে এটা দিয়ে। আমি লোড রেজিস্টর এটা কানেক্ট করে নিচ্ছি। আমি এই সার্কিটের স্কিমেটিক সহ পিসিবি লেআউট দেওয়ার চেষ্টা করব। স্কিমেটিক বানানো হয়নি, আমি স্কিমেটিক ডায়াগ্রাম এবং পিসিবি লেআউট দেওয়ার চেষ্টা করব আপনাদের। এই হলো সার্কিট কমপ্লিট। এই সার্কিটটা একদমই ছোট, 1 ইঞ্চি বাই হাফ ইঞ্চি, 1 ইঞ্চি বাই হাফ ইঞ্চি সার্কিটের মধ্যে এটা কমপ্লিট করা সম্ভব, এই ডায়াগ্রামটা। এখানে আমি হিটসিং ছাড়া প্রথমে এটা লোড টেস্ট করব। পাওয়ার সাপ্লাই থেকে আমি প্রথমে এখানে 12 ভোল্ট ইনপুট করছি। এটা হচ্ছে যেখানে আমি 12 ভোল্ট দিলাম, এটা হচ্ছে আউটপুট পজিটিভ এবং আইসি রান করার জন্য 8 নাম্বার পিন। নেগেটিভ ভোল্টেজ যেখানে আমি দিলাম, এটা আইসির 1 নাম্বার পিন এবং মসফেটের 3 নাম্বার পিনের সাথে। প্রথমে আমি অসিলোস্কোপ দিয়ে টেস্ট করব। প্রথমে আমি এটা দিয়ে টেস্ট করব মিটার দিয়ে, এখানে গেট পালসটা কেমন আসছে দেখার জন্য এবং কত কিলো হার্জে এটা ড্রাইভ করছে দেখার জন্য।
আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আমি আরেকটু যদি আপনাদের এই জায়গাটা ক্লিয়ার করে দেখাই, অসিলোস্কোপে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গেট ভোল্টেজ আছে 5 ভোল্ট 6 ভোল্ট মতো, এবং এখানে 20 কিলো হার্জ এটা ড্রাইভ করছে 20 কিলো হার্জে, এবং এই সার্কিটটা ঠিক এরকমভাবে কাজ করবে, ডিউটি সাইকেল কম বেশি হবে। এখানে অন টাইম এবং অফ টাইম এই যে কম বেশি হচ্ছে, এটাই হলো পিডব্লিউএম মোটর কন্ট্রোলারের মেন জিনিস, ডিউটি সাইকেল। এখন উপরের যে লেভেলটা এটা হচ্ছে অন টাইম, পুরোটাই অন হয়ে গেছে। এখন আউটপুট অনেক বেশি স্পিডে মোটর চলবে, মোটর হোক লাইট হোক অনেক বেশি স্পিডে চলবে। এবং নিচে দেখুন অফ টাইম কিন্তু কম, কিন্তু এটার স্পিড যদি কমিয়ে দেওয়া হয় এরকমভাবে, স্পিড কমিয়ে দেওয়া হলে উপরের সাইডগুলো অল্প অল্প হয়ে আসছে, তার মানে এখন মোটর গতি কমে যাবে, কারণ অফ টাইমগুলো অনেক বেশি অফ টাইম। আর ডিউটি করবে মাত্র 5%, 6%, এখানে পার্সেন্ট চলে আসছে। ডিউটি করবে মাত্র 5% এবং 95% অফ থাকবে। এখন আমি সার্কিটটি জিরোতে রেখে, সার্কিটটি পারফেক্ট কাজ করছে। আমি এটার ওয়াট টেস্ট করে দেখাবো, ভোল্টেজ, অ্যাম্পিয়ার এবং ওয়াট। সত্যি একটা মসফেট দিয়ে কত ওয়াট পাওয়া যায় এবং মসফেটটা আসলে কতটুকু হিট হয়, বা এটা কতটুকু ব্যবহার করা সেভ হবে। আমি কিন্তু মসফেটে হিটসিং লাগাইনি, আমি হিটসিং না দিয়ে কিন্তু এটা টেস্ট করব। হিটসিং না দিয়ে, হিটসিং ব্যবহার না করে প্রথমে টেস্ট করব এটা হিটসিং ছাড়া আসলে কত ওয়াট নেওয়া যাচ্ছে। এরপর দেখব হিটসিং দিয়ে কত নেওয়া যায়। ও আপনাদের তো দেখাতে হবে। আচ্ছা, আমি নিজে একটু ট্রাই করি, আপনাদের দেখাচ্ছি। ইনপুট 12 ভোল্ট দেওয়া আছে এবং আমি ওয়াট মিটারে দেখতে পাচ্ছি 25 ওয়াট, 32 ওয়াট, 33 ওয়াট। এখানে এই লোড রেজিস্টর অলরেডি অনেক হিট হয়ে গেছে। আমি জানি না আপনারা এর ধোঁয়া দেখতে পাচ্ছেন কিনা, ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে জানি না, বাট এখানে প্রচুর পরিমাণে ধোঁয়া হয়ে গেছে। এই যে রজন দিয়েছি এজন্য। আচ্ছা, 32 ওয়াট, 34 ওয়াট, 34 ওয়াট পর্যন্ত লোড দিলাম। আমি আরও লোড দিব। ক্যামেরাটা আপনাদের না দেখালে মজা পাবেন না। এটা হলো আমার পাওয়ার সাপ্লাই। উপরের যে লেখাটা আছে এই লেখাটা হচ্ছে ভোল্টেজ, এবং এখানে যে কালারটা দেখা যাচ্ছে মাঝের অংশ এটা হচ্ছে অ্যাম্পিয়ার, এবং সব নিচে হচ্ছে ওয়াট দেখাবে। তো আমি এখানে লোড দিচ্ছি, মোটর বলেন লাইট বলেন যাই বলেন, আমি এখানে লোড দিলাম এবং 12.4 ভোল্ট, 2.6 অ্যাম্পিয়ার এবং 33 ওয়াট। 33 ওয়াটে এখানে হিটসিঙ্ক প্রয়োজন নাই, হিটসিঙ্ক প্রয়োজন পড়বে না। তো আমি এখানে ওয়াটটা আরও বাড়িয়ে দিচ্ছি। এখানে আমি তার যেহেতু একটা রেজিস্ট্যান্স, তো এটা রেজিস্ট্যান্স আমি লোড রেজিস্ট্যান্সটা কমিয়ে দিচ্ছি, এখানে ওয়াট বেশি টানবে, তারও ভালোভাবে বোঝা যাবে। যেহেতু আমি এক হাতে ফোন ধরে আছি অসুবিধা হচ্ছে, তারপরও আপনাদের একটু দেখানোর ট্রাই করি। আচ্ছা, এইবার এখানে 45 ওয়াট মতো টানছে, 45, 44, 45 মতো, 3.5 অ্যাম্পিয়ার, 3.5 অ্যাম্পিয়ার, এবং অনেকটা লাল হয়ে আসছে আর কি। আমি মসফেটটা একটু চেক করি। আচ্ছা, মসফেট এটা কতটা হিট হয়েছে যদি আমি বলতে যাই, তাহলে এটা শুধুমাত্র যদি পিসিবির সাথে এরকমভাবে আটকানো যায় তাহলে হিটসিঙ্ক প্রয়োজন নেই।
45 ওয়াট পর্যন্ত হিট সিঙ্কের কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা এসএমডি না। হ্যাঁ, একটা ভালো মসফেট। তবে আরও লোড দেওয়ার চেষ্টা করি। এবার আমি আরও বেশি লোড দেওয়ার চেষ্টা করলাম। এবার 57 ওয়াট, 58, 60 ওয়াট মতো হিট সিঙ্ক বিহীন 60 ওয়াট। এটা অনেক লাল হয়ে গেছে, হাতে আসছে। এই দেখুন কতটা হিট হয়েছে। আর মসফেট 60 ওয়াট পর্যন্ত মসফেট হিট হয়নি, সত্যি বলতে হিট হয়নি। এটা যদি শুধুমাত্র পিসিবির সাথে আটকানো থাকে তাহলেই এনাফ। আমি আরও লোড দেওয়ার চেষ্টা করব, তবে এই পাওয়ার সাপ্লাই থেকে না। আমি এখানে যে বড় সাইজের 40 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই আছে, এটা থেকে লোড দেওয়ার চেষ্টা করে দেখব আসলে সর্বোচ্চ কত ওয়াট এটাতে দিতে পারছে। আচ্ছা, মসফেট নাম্বারটা আপনাদেরকে একটু বলতে হবে। সেটা হলো, এখানে আমি যে মসফেট ব্যবহার করেছি সেটা হলো IRF 530। এটা তো ভিডিওর শুরুতেই বলেছি। এইবার আমি এখানে এই যে বড় সাইজের যে এসএমপিএস পাওয়ার সাপ্লাই সেটা কানেক্ট করে নিয়েছি। আর এসএমপিএস পাওয়ার সাপ্লাই থেকে যে কেবেলটা আসছে, এই কেবেলটা আইপিএসের তার, অনেক মোটা তার। এখানে ভোল্টেজ ড্রপের বা অ্যাম্পিয়ার ড্রপের কোনো নাই। তো এইখানে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার দেখা যাবে, ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার। তো এখানে কত অ্যাম্পিয়ার এখান দিয়ে নিচ্ছে সেটাই এখানে কাউন্ট হবে, সেটা আমরা দেখব। তো আমি লোড দিচ্ছি। এখানে পুরনো একটা সার্কিট দেখা যাচ্ছে, এটা গরম হয়ে পুড়ে যাবে, এজন্য রাখা আছে এই সার্কিটের উপর। তো আমি লোড দিচ্ছি। এটা কিন্তু হিটসিং ছাড়া, মসফেটের সাথে হিটসিং নাই। সার্কিট যেটা বানিয়েছিলাম এই হলো সার্কিট। আর এই তো আমি এখানে লোড দিচ্ছি। ফোর অ্যাম্পিয়ার, প্রায় 6 অ্যাম্পিয়ার মতো, 7 অ্যাম্পিয়ার। এটা লাল হয়ে গেছে অনেকটা, 7 অ্যাম্পিয়ারে অনেকটা লাল হয়ে গেছে। তবে মসফেট লাল হয়েছে কিনা সেটা দেখি। হ্যাঁ, মসফেট এখানে যে 7 অ্যাম্পিয়ার দেখলাম, 7 অ্যাম্পিয়ারে মসফেট কিছুটা হিট অনুভব হয়। এখানে হিটসিং ইউজ করা ভালো হবে। তো আমরা এখন হিটসিং ব্যবহার করে দেখব যে হিটসিং লাগিয়ে, অল্প একটু হিটসিং লাগিয়ে এটাতে কত ওয়াট নেওয়া যাচ্ছে। মসফেটের সাথে একটা হিটসিং দিলাম, দেখতে অনেক সুন্দর এবং ছোট হিটসিং। তো এইবার আমরা লোড দিয়ে দেখব হিটসিং সহ এটা সর্বোচ্চ কত লোড নিতে পারে এবং হিট কীরকম হয়, কতক্ষণ লোডে রাখলে হিট কতটুকু হয়, এটা দেখব। ইনপুট 12 ভোল্ট। ফাইভ 5.5 অ্যাম্পিয়ার, 8 অ্যাম্পিয়ার, 9 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, অর্থাৎ 120 ওয়াট। 120 ওয়াট পর্যন্ত লোড দিয়েছিলাম। তবে খুব বেশিক্ষণ রাখা যাচ্ছে না, যেহেতু এক হাতে এত কাহিনী করা। আচ্ছা, হিটসিং কিন্তু মোটামুটি গরম হয়েছে। তার মানে এখানে যে হিটসিংটা গরম হয়েছে, এরকম গরম অবস্থায় এটা ইউজ করা যাবে। হ্যাঁ, ইউজ করা যাবে। এই যে দেখুন, আমি আবার লোড দিচ্ছি। নয় অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার। আসলে এখানে এত পরিমাণে আগুন, এবং দেখুন লাল হয়ে গেছে। তো এখানে কিন্তু 10 অ্যাম্পিয়ার আসছিল। 10 অ্যাম্পিয়ার অর্থাৎ 12 গুণ 10 করলে কত হয়? 12 গুণ 10 করলে এটা 120 ওয়াট। তো এখানে যতটুকু গরম হচ্ছে 10% বাদ দেওয়া যায়।
10% যদিও না, এখানে 5% বাদ দেওয়া যায়, তো ধরে নিলাম 10% বাদ দিলেও 100+ থাকছে। তো এই সার্কিটটা ব্যবহার করে 100 ওয়াটের মোটর চালানো যাবে। তবে মোটর যদি 100 ওয়াটের হয়, মোটরটা হয়তো কোনো ভারী কাজে ব্যবহার করা হচ্ছে, সেখানে স্টার্টিং কারেন্ট অনেক বেশি হতে পারে। এই সব বিষয়গুলো বিবেচনা করে কাজে লাগানো যাবে। আর আরেকটা বিষয় হলো এই সার্কিটের ওয়াট বাড়ানো যাবে কিভাবে? এখানে আরও বেশি মসফেট যোগ করতে হবে। তাহলে আরও বেশি যদি মসফেট এখানে যোগ করেন তাহলে এখানে ট্রানজিস্টার ইউজ করতে হবে এখানে দুইটা ট্রানজিস্টার ইউজ করতে হবে, কারণ এই আইসি থেকে যে অ্যাম্পিয়ারটা পাওয়া যায় এই অ্যাম্পিয়ারটা দিয়ে একটা মসফেট চলছে। তো এখানে আরও বেশি অ্যাম্পিয়ারের দরকার। যত বেশি মসফেট যোগ হবে, এটার ওয়েভটা ঠিক রেখে আরও বেশি অ্যাম্পিয়ার দরকার হবে। এজন্য এখানে টোটেম পোল সার্কিট করতে হবে দুইটা ট্রানজিস্টার দিয়ে। তো এটা হচ্ছে বেসিক একটা ভিডিও, খুব হেল্পফুল তাদের জন্য হবে যারা প্রথমবার এটা বানাবেন একটা ফ্যান চালানোর জন্য, যেমন ডিসি ফ্যান, বাসায় ব্যবহার হয় সোলার ফ্যান, এরকম ফ্যানের জন্য এটা বেস্ট। 5-10 বছরে কিছু হবে না। একটা ফ্যানে কত হয়? 30-40 ওয়াটের হয় এরকম। আর যাদের বেশি অ্যাম্পিয়ার দরকার, 12 ভোল্ট 24 ভোল্ট মোটরের জন্য, তাদের জন্য আমি নেক্সট ভিডিও নিয়ে আসব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তবে যে সার্কিটটি দেখালাম এবং আপনাদের যে তথ্যগুলো দিলাম, এখানে কোনো ফেক বা মিথ্যা তথ্য এরকম কিছু নাই, সরাসরি। আর এই সার্কিটটা 100 ওয়াট নেওয়া যাবে, সমস্যা নেই, ঠিক আমি যেরকমভাবে বানিয়েছি। যদি হ্যাঁ, এখানে আরেকটা বিষয়, এই মসফেটগুলো কিন্তু পুরনো মসফেট, ইউপিএসের মসফেট, ইউপিএস থেকে খোলা বা কোনো একটা ভালো সার্কিট থেকে খোলা, এজন্য এটা অরিজিনাল মসফেট। তো আপনারা যদি বাজার থেকে 20-25 টাকা 30 টাকা দিয়ে নিম্নমানের মসফেট কিনেন, সেক্ষেত্রে এটা এত ওয়াট নিতে গিয়ে ফুটেও যেতে পারে। হ্যাঁ, তো এই বিষয়টা খেয়াল রাখবেন। আর খরচের কথা যদি বলি, এখানে টোটাল খরচ, আইসির দাম বাজারে 10 থেকে 20 টাকা, ভেরিয়েবল 10 টাকা, 10 থেকে 15 টাকা অথবা 20 টাকা জায়গা ভেদে। মসফেট হয়তো 50 টাকা 60 টাকা নিতে পারে, কিংবা আরও বেশি হতে পারে খুচরো বাজারে। টোটাল দেখা যাবে যে আপনার 100 টাকা মতো লাগবে না, 100 টাকার মধ্যেই হয়ে যাবে। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।